ওয়েল, প্রেডেটর বলতে আমরা সেই সব জন্তুদের বুঝি যারা খাদ্যের জন্য বা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য শিকার করে, এই যেমন বাঘ, সিংহ। তবে একটা এলিয়েন স্পিসিস রয়েছে, মানে এক টাইপের এলিয়েন যাদের আমরা প্রেডেটর বলি, তারা কিন্তু অবশ্যই খাদ্যের জন্য শিকার করে না। তারা শিকার করে নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য, নিজেদের যোগ্যতা দেখানোর জন্য যে সে একটা সাহসী যোদ্ধা। তবে হিসাব করলে তাদের কিন্তু প্রেডেটর বলা যায় না। তাদের একটা স্পেসিফিক নামও রয়েছে যেটা হচ্ছে ইয়াউজা, এবং তাদের একটা নিজস্ব গ্রহও রয়েছে যেটা হচ্ছে ইয়াউজা প্রাইম। ওয়েল, প্রেডেটর এবং এলিয়েন বা জেনোমর্ফ এদের নিয়ে অলরেডি আমি এবং আমার বেশ কিছু ভিউয়ার্সরা যারা এই সিরিজটাকে পছন্দ করে তারা পিএইচডি করে ফেলেছে। অলরেডি একটা প্লেলিস্ট বানানো রয়েছে যেখানে আগের প্রেডেটরদের সব সিনেমা, এছাড়াও এলিয়েন্সদের যে সিনেমাগুলো রয়েছে তাদের কিভাবে সূত্রপাত হয়েছিল সব কিছু ভালো মতন এক্সপ্লেইন করা হয়েছে। তবে অবশ্যই অনেক নিউ ভিউয়ার্সও রয়েছে, তাই আমি চেষ্টা করব যে এই ভিডিওতেও সব ব্রিফলি এক্সপ্লেইন করে দিতে যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। সিনেমাটার নাম হচ্ছে প্রে, এবং আমি জোর গলায় বলতে পারি যে এই সিনেমাটি আমাদের নিরীহ প্রেডেটরকে একটা বিচার দিয়েছে। এর আগের দুটো প্রেডেটর সিনেমা মানুষদের প্রত্যাশাকে ফুলফিল করতে পারেনি। মানুষ যেমন টাইপের সিনেমা চেয়েছিল তেমনটা একেবারেই হয়নি, তবে এই সিনেমাটি সেটা ফুলফিল করে দিয়েছে। সেই পুরনো ভাইবস 1987 সালের প্রেডেটর সিনেমাটা যেখানে আর্নল্ড সোয়ার্জেনেগার অভিনয় করেছিল, সেরকম একখানা ফিল আমরা এই সিনেমাতে পেয়েছি। আর আমার কাছে এটা সেকেন্ড বেস্ট প্রেডেটর সিনেমা এখনো পর্যন্ত। তো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি প্রে সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব, আর অবশ্যই ভিডিওটি স্পয়লারে ভর্তি থাকবে। এছাড়াও এই ভিডিওতে আমি প্রেডেটরদের বিহেভিয়ার, তারা কেমন টেকনোলজি ইউজ করে, তাদের জ্ঞাতি গোষ্ঠী সব ব্যাপারেই আমি এক্সপ্লেন করব। সো সালটা ছিল 1719, অর্থাৎ 1719 সেপ্টেম্বর মাস। এই গল্পের মুখ্য চরিত্র একটা মেয়ে যার নাম হচ্ছে নারু। তাকে বলতে শোনা যায় যে একটা সময় মানুষেরা বিশ্বাস করত যে এই পৃথিবীতে একটা জন্তু এসেছিল আকাশ থেকে, যেটা অবশ্যই সত্যি। প্রেডেটরসরা কয়েক হাজার বছর ধরেই পৃথিবীতে আসছে, যেটা আমরা এলিয়েন ভার্সেস প্রেডেটর সিরিজেও দেখেছি যে তারা মানুষদের কিভাবে পিরামিড বানানো শেখাচ্ছে। তবে আমরা ওই সিনেমাগুলোর সাথে এইটাকে একদমই তুলনা করছি না। গল্পের মুখ্য চরিত্র যার নাম হচ্ছে নারু, সে হচ্ছে একজন হিলার, মানুষের চিকিৎসা করেছে। তবে তার একজন ভালো শিকারী বা একজন ভালো যোদ্ধা হওয়ার খুব ইচ্ছা। তবে যেটা হয়, পরিবারের চাপ। তার একটা প্রিয় কুকুরও রয়েছে যার নাম হচ্ছে সারি। তো যেমনটা বললাম, নারুর শিকারী হওয়ার খুব ইচ্ছা এবং সে তার নিজের হাতে বানানো একটি অস্ত্র, একটি টমাহক নিয়ে প্র্যাকটিস করছে। সে একটা হরিণও দেখতে পায় যেটাকে সে শিকার করার প্ল্যান করে। তবে আকাশে একটা জোরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ সে শুনতে পায়। হরিণটা সেখান থেকে পালিয়ে যায়, আর তার পিছু করতে করতে নারু লক্ষ্য করে যে জঙ্গলে একটা অ্যানিমেল ট্র্যাপ রয়েছে। আপনাদের জানিয়ে দিই, এই মানুষগুলো হচ্ছে উত্তর আমেরিকার নেটিভ আদিবাসী, এদের কোম্যাঞ্চে বলা হয়। আর অবশ্যই এইসব অ্যানিমেল ট্র্যাপ কি, কারা বানিয়েছে, এগুলোর ব্যাপারে কিন্তু এরা কিছুই জানে না। এরা প্রযুক্তিগতভাবে ততটা উন্নত ছিল না। তো নারু অবশেষে খোলা আকাশের নিচে এসে পৌঁছায় এবং সে আকাশে লক্ষ্য করে যে মেঘের মধ্যে এক অদ্ভুত ফিনোমিনন তৈরি হয়েছে, যেটা একটু আনইউজুয়াল। আসলে সেই এলিয়েন্সগুলো, যেটাকে আমরা প্রেডেটর বলি, তারা পৃথিবীতে এসেছে। তারপর নারু তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে যার নাম হচ্ছে ট্যাবি। ট্যাবি হচ্ছে একজন স্কিল্ড শিকারী, খুবই দারুণ সে লড়াই করতে পারে এবং সে চায় না যে তার বোন কোনো যোদ্ধা বা শিকারী হোক। খুব শীঘ্রই তারা শিকারে বেরোবে, কারণ একটি বন্য জন্তু তাদের একজন সঙ্গীকে নিয়ে চলে গেছে। নারু তাদের সাথে যেতে চায় শিকারে, তবে তার ভাই না বলে দেয়। একই সাথে তার মাও বলে যে নারুকে একটা হিলার হওয়া প্রয়োজন, যে মানুষদের চিকিৎসা করবে। সেখানে একটা গাছের উল্লেখও আমরা শুনতে পাই যেটার নাম হচ্ছে অরেঞ্জ টর্সিয়া। আহত মানুষদের চিকিৎসা করতে এটা নাকি খুব কাজে আসে। আর এই সম্পূর্ণ ব্যাপারগুলো নারু তার মায়ের থেকেই শিখেছে। অন্যদিকে এই গল্পের আর একটা মুখ্য চরিত্র, অর্থাৎ আমাদের প্রেডেটর, সে আমাদের পৃথিবীতে ল্যান্ড করেছে। স্বাভাবিকভাবেই তারা অ্যাক্টিভ ক্যামোফ্লেজ ইউজ করে, অর্থাৎ যেটাকে আমরা ক্লক বলি, মানুষেরা যাতে তাদের দেখতে না পায়। এখন অনেকের মনে হতে পারে যে এটা তো চিটিং, যেটা আমিও মনে করি। এটা ফেয়ার ফাইট অবশ্যই না। আর যার কারণেই তো প্রেডেটরের প্রথম সিনেমায় আমরা দেখেছিলাম যে ডাচের সঙ্গীদের কত নিষ্ঠুরভাবে সেই প্রেডেটরটা মারবে। তবে এই প্রেডেটরগুলো পৃথিবীতে আসে শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে নিজেকে একটা যোগ্য যোদ্ধা প্রমাণ করা। তাদেরও আলাদা কমিউনিটি রয়েছে। অন্যান্য প্রেডেটররা উপর দিয়ে সব নজর রাখে যে এই প্রেডেটরটা কেমনভাবে লড়াই করছে, প্রেডেটরদের বানানোর নিয়মগুলো সে মান্য করছে নাকি। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এদের আবার কি নিয়ম। প্রেডেটররা বেসিক্যালি পৃথিবীর সেই স্থানে ল্যান্ড করে যেখানে তার কিছু চ্যালেঞ্জিং মনে হবে। আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম যে সে একটা জঙ্গলে এসেছিল
যেখানে এক গুচ্ছ সৈনিকরা ছিল যাদের কাছে অস্ত্র ছিল। সেকেন্ড পার্টে দেখেছিলাম সে লস অ্যাঞ্জেলেসে ল্যান্ড করেছে, যেখানে গ্যাংস্টারদের দুটো টিমের মধ্যে চরম যুদ্ধ চলছে যারা খুবই ডেঞ্জারাস ছিল। থার্ড পার্টে আমরা দেখি যে প্রেডেটর ডাইরেক্ট মানুষদের তুলে একটা অন্য গ্রহে ছেড়ে দেয়, আর সেই প্রত্যেকটা মানুষ ছিল কিছু এলিট ক্লাসের যোদ্ধা যারা ছুরি, মেশাতি, বন্দুক, নানান জিনিস চালাতে এক্সপার্ট, এবং যাদের নিরীহ মনে হবে, অর্থাৎ যে মানুষটা লড়তে পারবে না, যার কোনো রোগ রয়েছে বা যে নিরস্ত্র, প্রেডেটরগুলো সচরাচর তাদের কিছুই বলে না। সো এবার প্রেডেটরটা এসেছে একটা জঙ্গলে যেখানে শুধু মানুষ না, কিছু হিংস্র, কিছু ডেঞ্জারাস জীবজন্তুও রয়েছে। আর প্রথমে সে একটা বিষাক্ত সাপকে শিকার করে। সাপ অবশ্যই একটা ডেঞ্জারাস প্রাণী। সাপটাকে হত্যা করার পর স্বাভাবিকভাবে প্রেডেটররা যেটা করে, সম্পূর্ণ চামড়া ছাড়িয়ে তার হাড় এবং তার মাথাটা নিজের কাছে রেখে দেয়, যেটা হচ্ছে তাদের ট্রফি, একটা পুরস্কার যে সে সেই জন্তুটাকে হত্যা করেছে। তবে সব প্রাণীদের সে সেটা করে না, যে প্রতিদ্বন্দ্বীগুলো একটু কমজোর তাদের সাথে সে এরকমটা করে থাকে। অন্যদিকে সেই কমেঞ্চিরা জঙ্গলে বেরিয়েছে তাদের আহত সঙ্গীকে খুঁজতে, যার নাম হচ্ছে পুহু। তাকে নাকি একটা মাউন্টেন লায়ন ধরে নিয়ে গেছে। নাড়ু তাদের সাথে জয়েন করেছে, যদিও কেউ চেয়েছিল না যে নাড়ু তাদের সাথে আসুক শিকারে, তবে যেহেতু ট্যাবে তাকে পারমিশন দিয়ে দেয় সেই কারণে কেউ আর কিছু বলে না। তারা পুহুকে খুঁজে পায়, চরম আহত, তবে সে জ্যান্ত রয়েছে। নাড়ু তার সেবা করে, তাকে সেই ওষুধটা দেয় যেটার নাম হচ্ছে অরেন্টসিয়া, যেটা আমাদের শরীরের ব্লাড ফ্লোটাকে অনেক কমিয়ে দেয়, যার ফলে কি হবে, রক্তক্ষরণটা কম হবে, তবে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগবে, শীত করবে আমাদের। অন্যদিকে নাড়ু খুবই কনফিউজ যে পুহুকে যদি একটা পাহাড়ি সিংহ ধরে থাকে তাহলে তাকে জ্যান্ত ছেড়ে দিল কেন। অবশ্যই সেই সিংহটা কাউকে দেখে তো ভয় পেয়েছে, যার কারণে সে পালিয়ে গেছে। নাড়ু এটাও লক্ষ্য করে যে জঙ্গলে একটা সাপের স্কিন পড়ে রয়েছে, গাছে কিছু অদ্ভুত দাগ, রক্ত লেগে রয়েছে, একটা বড় পায়ের ছাপও সে সেখানে লক্ষ্য করে, এবং সে বুঝতে পারে যে এখানে অবশ্যই অন্য কোনো জন্তুর উপস্থিতি রয়েছে। নাড়ু তার বড় ভাইকে বোঝানোরও চেষ্টা করে এটা, তবে অবশ্যই তারা ভাবতে থাকে এটা কোনো বড় ভাল্লুক, যেটা অবশ্যই না। সো যাই হোক, তারা অবশেষে সেই পাহাড়ি সিংহটির গুহার সামনে এসে পৌঁছেছে এবং তাকে এখন ধরার পালা। নাড়ু প্ল্যান করেছে যে সে একটা চারা হবে, একটা বেইট, যার খোঁজে সেই সিংহটি সেখানে আসবে এবং বাকি লোকেরা তাকে মেরে দেবে। প্ল্যান মাফিক সেটাই করা হয়। অন্যদিকে সেই ট্রাইবের একজন মেম্বার, যে প্রথম থেকেই চাইছে না যে নাড়ু তাদের সাথে থাকুক, সে নাড়ুকে নানানভাবে ভয় দেখাতে থাকে। তবে সেই মাউন্টেন লায়নটা এসে সেই মানুষটাকেই প্রথমে শিকার করে, তারপর সে নাড়ুর কাছে চলে আসে, আর সেই মুহূর্তে নাড়ু আচমকা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, কারণ পার্শ্ববর্তী আর একটা জঙ্গলে নাড়ু এক অদ্ভুত জন্তুর চেঁচানোর আওয়াজ শুনতে পায়। সেখানে যেন কিছু একটা হচ্ছে। নাড়ু গাছ থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। পরে নাড়ুর হুঁশ আসে এবং সে জানতে পারে যে তার বড় ভাই তাকে ঘরে ছেড়ে দিয়ে গেছে। সেই সিংহটি পালিয়ে গেছে এবং তারই খোঁজে তার বড় ভাই বেরিয়েছে। আর কিছু সময় পরেই তার বড় ভাই অর্থাৎ ট্যাবি সেই সিংহটিকে শিকার করে ঘরে ফিরে আসে। তার হাতে রয়েছে সেই সিংহটির মাথা, এবং ট্যাবি সেই সম্পূর্ণ ট্রাইবের মধ্যে নিজেকে প্রমাণ করেছে, যার কারণে তাকে ওয়ার চিফ বানিয়ে দেওয়া হয়। তবে নাড়ু এতে একেবারেই খুশি না, কারণ সে চেয়েছিল শিকারটা করতে, সে নিজেকে প্রমাণ করতে চায়, তবে তার বড় ভাই তাকে বিশ্বাসই করে না। তবে নাড়ু জানে যে সেই জঙ্গলে আর একটা জন্তুর উপস্থিতি রয়েছে, যেটাকে নাড়ু শিকার করতে চায়, এবং পরের দিন সকালবেলা লুকিয়ে লুকিয়ে নাড়ু তার কুকুরটিকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অনেক লম্বা জার্নি করার পর নাড়ু ফাইনালি জঙ্গলে গিয়ে পৌঁছেছে। এবার সে ভালো মতন অ্যানালাইজ করছে যে জন্তুটা কেমন। তার পায়ের আকারটা যথেষ্ট বড়। অবশ্যই কোনো জন্তুকে শিকার করার আগে তার ব্যাপারে জানা তো প্রয়োজন। তবে সেই প্রেডেটরটি, যার কাছে রয়েছে কিছু অ্যাডভান্স টেকনোলজি, আমরা আগেও লক্ষ্য করেছি যে তারা ইনফ্রারেড, থার্মাল, হিট ভিশন এগুলো ইউজ করে থাকে, কারণ তারা খালি চোখে খুব একটা স্পষ্ট দেখতে পায় না। সে একটা উল্ফকে লক্ষ্য করে যে একটা খরগোশকে শিকার করার চেষ্টা করছে। প্রেডেটরটা বুঝে যায় যে সেই উল্ফটা হচ্ছে এক টাইপের যোদ্ধা বা এক টাইপের শিকারী। সেই উল্ফটাকে তারপর চ্যালেঞ্জ দেয়। তবে যেমনটা আমরা জানি যে এই উল্ফদের ঘ্রাণ শক্তি, তাদের সেন্স কিন্তু অনেক উন্নত মানুষদের থেকে। প্রেডেটরটা কিন্তু তার ক্লক মুডেই ছিল, অর্থাৎ সে অদৃশ্য ছিল, তা সত্ত্বেও সেই উল্ফটা খুব ইজিলি তাকে খুঁজে পায় এবং তাকে কামড় দেওয়ার একটা চেষ্টা করে। তবে একটা প্রেডেটরের ফিজিক্যাল স্ট্রেংথ অনেকটাই বেশি। প্রেডারটা তার সেই সিগনেচার ওয়েপনটা ইউজ করে, অর্থাৎ রিস্ট ব্লেড, হাত দিয়ে দুটো ব্লেড বেরোয় তাদের, যেটা দিয়ে সেই উল্ফটাকে সে শিকার করে দেয় এবং তার স্কিনটা কেটে তার স্পাইন এবং স্কালটা নিয়ে চলে যায়, যেটা হচ্ছে তার একটা পুরস্কার। অন্যদিকে আমাদের নাড়ু, যে তার টমাহকটা দিয়ে প্র্যাকটিস করছে এবং বেশ কিছু খরগোশকেও সে শিকার করেছে। দৃঢ় সংকল্প নিয়ে সে বেরিয়েছে যে সেই জন্তুটাকে সে শিকার করবেই। অন্যদিকে আমরা সেই প্রেডেটরটাকে দেখতে পাই যে সেই উল্ফের মাথার উপরে যে স্কিনটা ছিল সেটাকে সম্পূর্ণভাবে গলিয়ে দেয় পরিষ্কার স্কালটাকে নিজের কাছে রাখার জন্য।
যদিও প্রেডেটরের প্রথম পার্টি আমরা দেখেছিলাম যে যখন সেই প্রেডেটরটা একটা মানুষকে শিকার করে তার মাথার উপর দিয়ে সব ছাল চামড়াগুলো ক্লিন করে সেটাকে নিজের কাছে রেখেছিল, যেটা হচ্ছে তাদের কাছে একটা ট্রফি, একটা পুরস্কার। তবে নাড়ুর সাথে যে কুকুরটা ছিল তার চেঁচানোর আওয়াজটা প্রেডেটরটা শুনতে পেয়ে যায়। সো নাড়ু তো তার যাত্রা কন্টিনিউ করছে এবং সে এমন একটা স্থানে এসে পৌঁছায় যেখানে সে ভর্তি ভর্তি মৃত বাইসনদের দেখতে পায়। এবং এই বাইসনগুলোকে কোনো জন্তু কিন্তু হত্যা করেনি, তাদের হত্যা করেছে মানুষেরা সিম্পলি সেই বাইসনগুলোকে হত্যা করে তাদের চামড়াগুলো শুধু নিয়ে চলে গেছে, যেটা নাড়ু একেবারেই পছন্দ করে না। আসলে এই নেটিভ মানুষগুলো জন্তু জানোয়ারদের খুবই শ্রদ্ধা করত। তারা তখনই শিকার করত যখন তাদের প্রয়োজন হয়, অর্থাৎ নয় খাদ্য বা যখন কোনো জন্তুকে তারা বিপদ মনে করছে, আদারওয়াইজ তারা শিকার করে না। সেই কারণে নাড়ু সেই মৃত জন্তুটার হয়ে প্রার্থনা করে এবং সেখান থেকে চলে যায়। তবে আমাদের প্রেডেটর মশাই কিন্তু নাড়ুর পিছু করছে, তার পায়ের ছাপ, তার ফেলে যাওয়ার প্রত্যেকটা ট্র্যাক সে লক্ষ্য করছে। অন্যদিকে নাড়ু আচমকা একটা চোরাকাদায় ফেসে যায়। তবে সৌভাগ্যবশত তার কাছে যে টমাহকটা ছিল সেটার সাহায্য নিয়ে সে সেখান থেকে বেরোতে সক্ষম হয়েছে। তারপর ভালো মতন স্নান করে নিজের গায়ের কাদাগুলোকে মুছে ফার্দার নিজের যাত্রা শুরু করে এবং সে লক্ষ্য করে যে সেখানে একটা ব্রাউন বিয়ার রয়েছে, একটা ভাল্লুক। সে ভাল্লুকটি নাড়ুর উপস্থিতি কিন্তু সেন্স করতে পারে। নাড়ু তীর দিয়ে সেই জন্তুটিকে শিকার করার চেষ্টা করে, তবে সেই মুহূর্তে তার তীর ধনুকে সমস্যা হয়। ভাল্লুকটা তার উপস্থিতি বুঝে যায় এবং চলে আসে তার উপর হামলা করতে। নাড়ুর সাথে থাকা সেই কুকুরটাও সেখান থেকে পালিয়েছে। নাড়ু নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালায় এবং গাছের শিকড়গুলোর ফাঁকে কোনো মতে লুকিয়ে ছিল। আর সেই মুহূর্তেই এই সিনেমার একটা লেজেন্ডারি সিন দেখতে পায়। মানে আপনি যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে এই সিনটাকে সত্যি অ্যাপ্রিসিয়েট করারই মতন। প্রেডেটরটা তখন সেই স্থানে চলে আসে এবং সেই ভাল্লুকটি নাড়ুকে ছেড়ে সেই প্রেডেটরটার সাথে লড়াই করা শুরু করে। স্বাভাবিকভাবে একটা মানুষের পক্ষে তো সেই প্রেডেটরটার সাথে লড়াই করা অতটা ইজি ছিল না, কারণ সেই প্রেডেটরটা অদৃশ্য ছিল। তবে ভাল্লুকটা খুব দারুণ সেন্স করতে পারে এবং সে দারুণভাবে সেই প্রেডেটরটার সাথে লড়ে। একটা সময় তো মনে হয় যে সে সেই প্রেডেটরটাকে হারিয়েই ফেলেছে। তবে আগে থেকে সেলিব্রেশন করাটা একেবারেই উচিত না। প্রেডেটরটা আবার উঠে দাঁড়ায়। ভাল্লুকটা যখন প্রেডেটরটার উপরে আবার হামলা করার চেষ্টা করে তখন সেই প্রেডেটরটা ভাল্লুকটার মুখে জাস্ট একটা পাঁচ দেয় আর ভাল্লুকটা সেখানেই জ্ঞান হারায়। প্রেডেটরটা তখন নিজের ক্ষমতা প্রদর্শন করে যে সে কতটা শক্তিশালী। একটা ব্রাউন বিয়ারের ওয়েট ম্যাক্সিমাম কত হতে পারে? 300 থেকে 400 কিলোগ্রাম প্রায়। আর সেই জন্তুটাকে প্রেডেটরটা দুটো হাত দিয়ে তুলে নেয়। প্রেডেটরটা তো অদৃশ্য ছিল, তবে ভাল্লুকটির রক্ত যখন প্রেডেটরটার গায়ের উপর পড়ে নাড়ু তখন বুঝতে পারে যে সেখানে কেউ একটা আছে যে অদৃশ্য থাকে। আর স্বাভাবিক ব্যাপার, সেখানে তার জায়গায় আমরা থাকলে কি করতাম? অবশ্যই পালাতাম। নাড়ুও সেটাই করে। প্রেডেটরটা চাইলে কিন্তু নাড়ুকে হত্যা করতে পারত, সে কিন্তু নাড়ুকে ফলো করেছে। কিন্তু যেমনটা বললাম, প্রেডেটররা যতক্ষণ না কাউকে একটা থ্রেট না মনে করছে, একটা বিপদ না মনে করছে, ততক্ষণ তাকে হত্যা করবে না। নাড়ু সেখান থেকে পালাচ্ছে আর সেই মুহূর্তে তার গ্রামের বাকি সদস্যরা চলে আসে, যাদের পাঠিয়েছে নাড়ুর ভাই ট্যাবি। তারা এসেছে নাড়ুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে। অন্যদিকে নাড়ু তাদের এক্সপ্লেইন করছে যে সেই জন্তুটাকে সে দেখেছে, মানে জন্তুটা তো অদৃশ্য ছিল কিন্তু ভাল্লুকের রক্ত যখন তার উপর পড়ে সেটা সে দেখতে পেয়েছে। তবে বাকি লোকেরা নাড়ুর কথা তো বিশ্বাস করে না। নাড়ু সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, তবে তারা নাড়ুকে যেতে দেবে না, উল্টে তারা নাড়ুকে পেটানো শুরু করে। তবে সেই প্রেডেটরটা দূর থেকে সেটা ভালো মতো নজর রাখছিল। অবশেষে তারা নাড়ুকে একটা জায়গায় বেঁধে রেখেছে। কিছুক্ষণ রেস্ট নিয়েই তারা সেই স্থান ত্যাগ করে চলে যাবে। তবে কিছু সময় পরেই তারা প্রত্যেকে আশেপাশে গাছের ডালে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারা অ্যালার্ট হয়ে যায়। সেই ট্রাইবের মেম্বারটা নিজের গায়ে এক টাইপের লেজার লক্ষ্য করতে পারে, অর্থাৎ কেউ তাকে এইম করছে। আর আপনারা যদি প্রেডেটরের আগের সিনেমাগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে প্রেডেটররা এরকম লেজার ডেজিগনেটেড ওয়েপনগুলো ব্যবহার করে। এক টাইপের প্লাজমা ব্লাস্টার ইউজ করে তারা, যেটাকে তারা সেই লেজার দিয়ে এইম করে। তবে এই প্রেডেটরটা এখানে প্লাজমা গান কিন্তু ইউজ করছে না, সে ইউজ করছে স্পেয়ার গান। আর ব্যাস, সে মানুষটাকে সেটা দিয়ে শ্যুট করে। ট্রাইবের একজন মেম্বার আন্দাজে সেখানে একটা তীর চালায়, আর যেটা সেই প্রেডেটরটার গায়ে লাগে, যার ফলে তার ক্লকটা সেখানে ডিসেবল হয়ে যায়। আর তারা প্রথমবারের মতন তাদের বাপকে দেখতে পায় সেখানে। আর অবশ্যই যারা এই ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলো দেখেছেন তারা এটা তো এগ্রি করবেন যে এই প্রেডেটরটাকে সম্পূর্ণ আলাদা দেখতে। তার হেলমেট আলাদা, তার বডি স্ট্রাকচার আলাদা, সবকিছু আলাদা। যার কারণটা রয়েছে প্রেডেটরদের অনেকগুলো ব্রিড রয়েছে। এই প্রেডেটরদের বলা হয় ফেরাল প্রেডেটর এবং এদের পার্সোনালিটি অন্যান্য প্রেডেটরদের দেখেও কিন্তু একটু আলাদা। সো সেই ফেরাল প্রেডেটরটি মানুষগুলোর উপরে আক্রমণ করা শুরু করে। আর তারপরে যা হয় সেটা তো বুঝতেই পারছেন, মানে রীতিমতো আমরা স্যালাড বানাতে যেমনভাবে শাকসবজি ফলগুলো কাটি সেভাবে সে মানুষগুলোকে কাটছিল। নাড়ু সেখান থেকে পালায় এবং একটা মেয়ের সাথে তার সাক্ষাৎ হয় যার নাম হচ্ছে সুমু, এবং সেই মেয়েটাও জন্তুটাকে দেখেছে।
স্বাভাবিকভাবে তাদের তো কোনো আইডিয়াই নেই যে প্রেডেটরটার কাছে কেমন কেমন প্রযুক্তি রয়েছে। তারা ভেবেছে যে সেখানে লুকিয়ে থাকলে হয়তো তাদের দেখা যাবে না, তবে যেমনটা বললাম সেই প্রেডেটরগুলো ইনফ্রারেড, থার্মাল এই টাইপের ভিশনসগুলো ইউজ করে, যার ফলে সে ইজিলি দেখতে পেয়ে যায় তাদের, এবং বেচারা সুমু নামক মেয়েটাকে সে সেখানে শিকার করে। নাড়ু সেখানে পালাতে পালাতে ভুলবশত একটা অ্যানিম্যাল ট্র্যাপে পা দিয়ে দেয়, বেচারা আটকা পড়ে যায়। প্রেডেটরটা তার কাছে চলে আসে, তবে সে লক্ষ্য করে যে নাড়ু সেখানে আটকা পড়ে রয়েছে। প্রেডেটরটা বুঝতে পারে যে সে কোনো থ্রেট না, তাই সে নাড়ুকে হত্যা না করে সেখান থেকে চলে যায়। তবে সে অ্যানিম্যাল ট্র্যাপগুলো যারা বিছিয়ে রেখেছিল, অর্থাৎ সেই ফ্রেঞ্চ ভয়েজার্সরা, তারা সেখানে চলে আসে এবং নাড়ুকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরে নাড়ুর হুঁশ আসে, যে লক্ষ্য করে সে একটা খাঁচায় বন্দি, তার কুকুরটাকেও সেখানে আটকে রাখা হয়েছে। সেখানে সেই ফ্রেঞ্চরা একটা ক্যাম্প বিছিয়েছে এবং তাদের যে বস রয়েছে তার গায়ে একটা বাইসনের স্কিন। নাড়ু বুঝতে পেরে যায় যে সেই নিরীহ বাইসনগুলোকে এই ফ্রেঞ্চ মানুষগুলোই হত্যা করেছে। তাদের মধ্যে একজন মানুষ ছিল যার নাম হচ্ছে রাফায়েল অ্যাডোলিনি। এখন রাফায়েল অ্যাডোলিনির একটা আলাদা গল্প রয়েছে, যেটা আমি ভিডিওর শেষে এক্সপ্লেন করব। তো যাই হোক, সেই মানুষটা ইংরেজি বলতে পারে। সে নাড়ুকে জিজ্ঞেস করে যে জন্তুটার ব্যাপারে সে কি জানে। তাদের কাছে সে প্রেডেটরটার একটা অস্ত্রও ছিল এবং এই ফ্রেঞ্চ মানুষগুলো সে প্রেডেটরটাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তবে নাড়ু তো তাদের কোনো উত্তর দেয় না। সেই কারণে তারা নাড়ুর ভাই অর্থাৎ ট্যাবিকে টর্চার করা শুরু করে। এক্স্যাক্টলি, তারা ট্যাবিকেও আটকে রেখেছে সেখানে। পরের দিন সকালবেলা আমরা দেখতে পাই নাড়ু এবং ট্যাবিকে একটা গাছের সাথে আটকে রাখা হয়েছে। আসলে তাদের দুজনকে বেইট বানানো হয়েছে, যাতে প্রেডেটরটা চলে আসে তাদের মারতে এবং সেই সুযোগে তাকে ফাঁদে ফেলা হবে। আর এবার একটা ব্লাড বাথ শুরু হবে, একটা রক্তের স্নান। আর ফ্যান্সরা প্রেডেটর সিনেমা থেকে যে জিনিসগুলো প্রত্যাশা করে, যে জিনিসগুলো দেখতে চায়, আর এই সিনেমা সেটাই আমাদের দেখিয়েছে। কিছু ফ্রেঞ্চ মানুষ লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল। প্রেডেটরটা প্রথমে তাদের হত্যা করে এবং সেই ফিল্ডের মধ্যে চলে আসে। সে তার ক্লক মুডটাকে ডিঅ্যাক্টিভেট করে নিয়েছে, অর্থাৎ সে প্রস্তুত একদম মুখোমুখি লড়ার, মানে লুকোচুরি আর খেলবে না সে। ট্যাবে মনে করছে যে এবার তো তারা শেষ, প্রেডেটরটা এসে তাদের হত্যা করে দেবে। তবে নাড়ু জানায় যে না, প্রেডেটরটা এরকমভাবে হত্যা করে না। তবে তার ভাই স্টিল প্ল্যান করছে যে সেই প্রেডেটরটাকে সে হত্যা করবে। সেই পুরনো প্রেডেটর সিনেমার একটা ডায়লগ বলে সে, যে যদি তার রক্ত বেরোয় তার মানে তাকে হত্যা করা সম্ভব। অন্যদিকে প্রেডেটরটা একটা অ্যানিম্যাল ট্র্যাপের উপরে পা দিয়ে দিয়েছে। এবার ফ্রেঞ্চ মানুষগুলো চলে আসে তাকে হত্যা করার জন্য, যেটা ছিল তাদের সব থেকে বড় ভুল। এই সিনেমাতে আমরা প্রেডেটরের একটা নতুন অস্ত্র দেখতে পাই, এক টাইপের শিল্ড মতন, যেটা তার গান্টলেট থেকেই বেরোয়। বন্দুকের গুলি সেটা দিয়ে সে আটকে দেয়। আর মানুষগুলোর সাথে যে সে কি কি করে সেটা তো আর বললামই না। সেই প্রেডেটরগুলোর লেজেন্ডারি নেট গানটাকেও আমরা এখানে দেখতে পাই। আমি পার্সোনালি যে অস্ত্রটা এদের খুবই পছন্দ করি, তারা হাত থেকে এক টাইপের জালের মতন জিনিস শ্যুট করে, যেটা মানুষটাকে সম্পূর্ণভাবে জড়িয়ে সেটাকে ক্রাশ করে তার স্কিন এবং হাড় সম্পূর্ণভাবে স্লাইস করে দেয়। অন্যদিকে নাড়ু এবং ট্যাবে বুদ্ধি করে সেই বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যায়। একই সাথে এবার আমরা প্রেডেটরটার গান্টলেটে আর একটা নতুন টেকনোলজি দেখতে পারি। মানে আগের সিনেমাগুলোতে আমরা দেখেছিলাম যে তাদের হাতে এক টাইপের বোম রয়েছে, যেটার মাধ্যমে সে তার আশেপাশে সব কিছু ধ্বংস করে দেয়। তবে এই প্রেডেটরটার কাছে এক টাইপের অন্য জিনিস রয়েছে, এক টাইপের সেই প্রক্সিমিটি মাইনের মতন, যেটা হাওয়ায় ভেসে ওঠে এবং তার চারপাশটা সম্পূর্ণভাবে কেটে দেয়। যুদ্ধ শেষে প্রেডেটরটা নিজের ক্ষতস্থানগুলো ঠিকঠাক করছে, মানে তারা একেবারে রেডি হয়েই নামে পৃথিবীতে। অন্যদিকে নাড়ু চলে যায় তার প্রিয় কুকুর সারিকে উদ্ধার করতে, যাকে সেই ফ্রেঞ্চগুলো বেঁধে রেখেছে। নাড়ু তাদের সাথে লড়াই করে এবং অবশেষে তার নিজের কুকুরটাকে তো বাঁচিয়ে নেয়। তবে সেই মানুষটা, যার নাম হচ্ছে রাফায়েল অ্যাডোলিনি, সে সেখানে আহত হয়ে পড়েছিল। কোনো মতে সেই প্রেডেটরটার হাত থেকে সে বেঁচে পালিয়েছে। সে নাড়ুর থেকে সাহায্য চাইছে, কারণ এই নেটিভ মানুষগুলো কিন্তু ভালো চিকিৎসা করতে পারতো, তাদের কাছে ভালো মেডিসিন রয়েছে। সে নাড়ুকে বলে যে নাড়ু যদি তার চিকিৎসা করে তাহলে সে নাড়ুকে বন্দুক চালানো শেখাবে। কথা মতন নাড়ু তাকে অরেঞ্জ টর্সিয়া দিয়ে দেয়, সেই ওষুধটা যেটা ব্লাড ফ্লোটাকে কমিয়ে দেয়। তবে সে প্রেডেটরটা সেখানে চলে আসে, যেটাকে দেখে রাফায়েল মৃত মানুষের মতন অভিনয় করতে থাকে। প্রেডেটরটা চারপাশে খুঁজছে যে কোথায় তার নতুন শিকার রয়েছে, তবে সে রাফায়েলকে খুঁজে পায় না। নাড়ু বুঝতে পারে যে তাকে সেই ওষুধটা দেওয়ার কারণে তার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, যার কারণে হিট ভিশনে সেই মানুষটাকে দেখা যাচ্ছে না। তবে প্রেডেটরটি ভুলবশত রাফায়েলের সেই ক্ষত পায়ে একটা পাড়া দিয়ে দেয়, যার ফলে রাফায়েল চেঁচিয়ে ওঠে আর ব্যাস, প্রেডেটরটা তাকে হত্যা করে ফেলে। পরে নাড়ুর সেই কুকুরটা সেখানে চলে আসে, প্রেডেটরটাকে দেখে চেঁচানো শুরু করে আর প্রেডেটর তার স্পেয়ার গানটা বার করে তাকে হত্যা করবে বলে। আর তখনই নাড়ুর ভাই অর্থাৎ ট্যাবি সেখানে চলে আসে, যে এক বাড়িতে প্রেডেটরটার মাথার হেলমেটটা খুলে দেয়। আপনাদের একটা ব্যাপার জানিয়ে দিই যে এই প্রেডেটরগুলোর যে ট্যাকটিক্যাল হেলমেটগুলো ইউজ করে তাতে নানান ধরনের ভাইজার, নানান টেকনোলজিগুলো রয়েছে। অর্থাৎ তাদের হেলমেটটা একবার যদি খুলে দেওয়া যায় তাহলে তারা তাদের সেই ফ্যান্সি টেকনোলজিগুলোকে ইউজ করতে পারবে না।
প্রেডেটররা কখনো কখনো নিজেরাই স্ব ইচ্ছায় তাদের হেলমেটটা খোলে। আমরা আগের সিনেমাতেও দেখেছিলাম যখন তারা রাজি হয় হ্যান্ড টু হ্যান্ড ফাইটে, মানে হাতাহাতি লড়বে। বিশেষ করে সে যখন লক্ষ্য করে যে তার সামনের মানুষটা নিরস্ত্র কিন্তু সে শক্তিশালী, সে প্রেডেটরটার সাথে লড়ার ক্ষমতা রাখে, তখন সেই প্রেডেটরটা নিজের হেলমেটটা খুলে দেবে, তার সব অস্ত্র ফেলে দেবে এবং তার সাথে হাতাহাতি লড়াইয়ে নেমে আসবে। সো ট্যাবে তখন সেই প্রেডেটরটার সাথে লড়াই করা শুরু করে এবং খুব চমৎকারভাবে সেই প্রেডেটরটার সাথে ফাইট করে, তাকে অনেক ঘায়েলও করে। তবে সেই প্রেডেটরটা সুযোগ বুঝে তার হেলমেটটা নিয়ে আচমকা অদৃশ্য হয়ে যায়। ট্যাবে তখন নারুকে বলে সেখান থেকে চলে যেতে, কারণ এবার প্রেডেটরটার সাথে আর লড়াই করা তাদের পক্ষে সম্ভব না। স্বাভাবিকভাবে সেই প্রেডেটরটা ট্যাবেকে হত্যা করে ফেলে এবং নারু বাধ্য হয় সেখান থেকে পালাতে। নারু বাড়ি ফিরে আসে এবং সেই দুঃখের সংবাদটা সবাইকে জানায়। তবে তার মধ্যে রয়েছে বদলার আগুন। সে এত দিন ধরে প্রেডেটরটার ট্যাকটিক্সগুলোকে দেখেছে যে এই প্রেডেটরটা কেমনভাবে লড়ে, কি কি প্রযুক্তি কখন ব্যবহার করে, সবকিছু। এবং একটা সময় নারু সেই ফ্রেঞ্চ মানুষটিকে দেখতে পায়, অর্থাৎ সেই ফ্রেঞ্চ শিকারীগুলোদের যে লিডার ছিল তাকে। সে আহত ছিল। নারু প্রথমে ভেবেছিল যে সেই পিস্তলটা দিয়ে ফ্রেঞ্চ মানুষটাকে হত্যা করবে, তবে সে গুলিটা চালায় না, সে সেটাকে ভবিষ্যতের জন্য রেখে দেয়। সেই ফ্রেঞ্চ মানুষটিকে একটা জায়গায় আটকে দেয় এবং নারু সেই ওষুধটা খেয়ে নেয় যাতে প্রেডেটরটা তাকে দেখতে না পারে। তারপর প্রেডেটরটা সেই স্থানে চলে আসে যে সেই ফ্রেঞ্চ মানুষটিকে সেখানে হত্যা করে ফেলে। তবে নারু সেখানে লুকিয়ে ছিল, যে পিছন দিয়ে প্রেডেটরটার মাথায় শ্যুট করে। আজব ব্যাপার হচ্ছে যে গুলি খাওয়ার পরও প্রেডেটরটা জ্যান্ত ছিল, তবে তার হেলমেটটা খুলে গেছে। নারু তার হেলমেটটা নিয়ে পালায় এবং একটা স্থানে রেখে দেয়, কারণ সে প্রেডেটরটাকে তার ফাঁদে ফেলবে বলে প্ল্যান করেছে। তারপর শুরু হয় ফাইনাল ফাইট। নারু সেই প্রেডেটরটার ট্যাকটিক্সগুলো ইউজ করছে তারই বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই প্রেডেটরটা নারুকে তো হত্যা করতে পারছে না, উল্টে ভুলবশত প্রেডেটরটা তার নিজেরই হাতটা কেটে ফেলে। নারু সেই কুকুরটাও তখন নারুকে সাহায্য করে এবং তারা ফাইনালি সেই প্রেডেটরটাকে সেই পাকের মধ্যে ফেলে দেয়। তবে সেই প্রেডেটরটা এত লম্বা ছিল সে সহজে ডুবেনি। সে উঠে দাঁড়ায় এবং তার সেই স্পেয়ার গান দিয়ে নারুকে হত্যা করার চেষ্টা করে। তবে নারু জানায় যে এই প্রেডেটরটার ক্ষমতা এইটুকুনি, সে যখনই লড়ে পারবে না তখনই সে তার প্রযুক্তি ব্যবহার করবে। আর আমরা এর আগেই দেখেছিলাম যে তার সেই স্পেয়ার গানটা কিন্তু লেজার গাইডেড ছিল, যে লেজারটা তার হেলমেটের সাথে কানেক্টেড। নারু সেই হেলমেটটা এমনভাবে সেট করে দিয়েছে যে সেই হেলমেটের লেজারটা সেই প্রেডেটরটার মাথাতেই গিয়ে লাগছে। প্রেডেটরটা সেটা লক্ষ্য করেনি এবং সে বোকার মতন সেই স্পেয়ারটা শ্যুট করে, যেটা ঘুরে এসে সেই প্রেডেটরটারই মাথায় লাগে এবং সে মারা যায়। আমরা নারুকে তাদের সেই ফেমাস ওয়ার ক্রাই করতে দেখি এবং অবশেষে সে সেই প্রেডেটরটার মাথাটা নিয়ে তার গ্রামে ফিরে এসেছে। আর তার সেই সাহসিকতার জন্য তাকে একটা যোগ্য সম্মান দেওয়া হয়, যেটা সে এত দিন ধরে চেয়েছিল। তবে গল্পের মিড ক্রেডিট সিনে আমরা লক্ষ্য করতে পারি যে আরও 3টে প্রেডেটরদের শিপ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আর যেহেতু এই সিনেমাটাকে বহু মানুষ পছন্দ করছে, তাহলে সম্ভবত আমরা ভবিষ্যতে এই সিনেমারও কোনো সিকুয়েল দেখতে পারি এবং অ্যাজ এ ফ্যান আমি ব্যক্তিগতভাবে এটা চাই। আর সে বন্দুকটার কথা এবার বলি। নারুর কাছে যে বন্দুকটা ছিল তার মধ্যে লেখা ছিল রাফায়েল অ্যাডোলিনি 1715। এটার একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে। একই সাথে 1990 সালের প্রেডেটরেও কিন্তু একটা রেফারেন্স দেওয়া হয়েছে, যেটা আমি সেই ভিডিওতেই এক্সপ্লেন করেছিলাম যে রাফায়েল অ্যাডোলিনি হচ্ছে একটা ফ্রেঞ্চ নাবিক ছিল যে একটা এল্ডার প্রেডেটরের মুখোমুখি হয়েছিল। তাদের মধ্যে একটা ফাইট হয়েছিল এবং অবশেষে সে সেই এল্ডার প্রেডেটরটাকে তার বন্দুকটা উপহার হিসাবে দেয়। এবং প্রেডেটর 2 সিনেমাতে যখন লিউটেন্যান্ট মাইক একটা প্রেডেটরকে হত্যা করে, তখন অন্যান্য প্রেডেটররা সেই বন্দুকটা উপহার হিসাবে দেয়। আমি আগেও বলেছি আপনাদের যে তাদের কাছে এই লড়াইটা কিন্তু একটা সম্মানের। আমরা এলিয়েন ভার্সেস প্রেডেটর সিনেমাতেও কিন্তু সেম জিনিসটা দেখেছিলাম, যখন অ্যালেক্সা একটা প্রেডেটরকে একটা এলিয়েনের হাত থেকে বাঁচিয়েছিল। আর তারপর থেকে অ্যালেক্সা সেই প্রেডেটরটার বিশ্বাস অর্জন করে নেয়, আর যার কারণে সেই প্রেডেটর ক্ল্যানের যে অন্যান্য প্রেডেটররা রয়েছে তারাও কিন্তু মেয়েটাকে কিছুই বলে না। আর এখন যদি ব্রিডের কথায় আসি যে কত ধরনের প্রেডেটর রয়েছে, তাহলে এই সিনেমাতে সম্পূর্ণ একটা ডিফারেন্ট প্রেডেটর আমরা এখানে দেখতে পাই, লাইক ফেরাল প্রেডেটর। এদের বয়সটা একটু কম, এরা খুবই অ্যারোগেন্ট এবং এদের মাথায় বুদ্ধি কম। এক্স্যাক্টলি সিনেমাটা যদি দেখে থাকেন এবং আগের সিনেমাগুলো যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই বুঝবেন যে এই প্রেডেটরটা একটু বলদ। এই অল্পতেই রেগে যায়, সরাসরি লড়াই করতে সে নেমে আসে, যেখানে অন্যান্য প্রেডেটররা নানান ধরনের বুদ্ধি ট্যাকটিক্স ইউজ করে। বিশেষ করে যদি আপনি উলফকে দেখেন, উলফ হচ্ছে একটা প্রেডেটরের নাম, যেটাকে আমরা এলিয়েন ভার্সেস প্রেডেটরেও দেখেছিলাম। সে যেসব গ্যাজেটস ইউজ করে, সে যেসব টেকনোলজি ইউজ করে, সেই হিসাবে বলা যায় যে তারা একেবারে এলিট ক্লাসের প্রেডেটর। অন্যদিকে কিছু ফিউজিটিভ প্রেডেটর রয়েছে যাদের সাথে মানুষদের বহু সিমিলারিটি পাবেন, মানে সেম ডিএনএ মানুষদের সাথে তাদের। এরা আবার মানুষদের সাহায্যও করে। 2018 সালের প্রেডেটরে আমরা দেখেছিলাম যে সেই ফিউজিটিভ প্রেডেটরটা মানুষদের একটা টেকনোলজি, একটা অস্ত্র দিয়ে গেছিল, যেটার নাম হচ্ছে প্রেডেটর কিলার, যার সাহায্যে মানুষেরা প্রেডেটরদের মারতে পারবে। আর সেই সিনেমাতেই আমরা একটা মেগা প্রেডেটরকেও দেখেছি, যেটার নাম হচ্ছে আপগ্রেড প্রেডেটর, যেটার হাইট প্রায় 12 থেকে 13 ফিট, একটা বৃহৎ জায়েন্টের মতন।
আর বলা বাহুল্য প্রেডেটররা বরাবরই নিজেদের উপরে নানান ধরনের এক্সপেরিমেন্ট করে এসেছে, নানান আপগ্রেড করে এসেছে। বাই দ্য ওয়ে, এত কিছু বকবক করার আমার প্রয়োজন নেই। আপনি সিম্পলি গিয়ে এলিয়েন এবং প্রেডেটরের যে প্লেলিস্টটা আমার রয়েছে সেখানে গিয়ে পরপর দেখতে থাকুন, যেখানে আমি সব বিষয় এক্সপ্লেন করেছি। সো এই হচ্ছে ভিডিও। আই হোপ আপনারা এনজয় করেছেন এবং এই প্রে নামক সিনেমাটাকে আমি রিকমেন্ড করব প্রত্যেককে দেখার জন্য যারা এই ধাঁচের সিনেমা পছন্দ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনি আমার গেমিং চ্যানেলটা ফলো করতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। এছাড়াও আপনি আমাকে ইনস্টাতেও ফলো করতে পারেন, যেখানে আমি রেগুলার আপলোড করি। আর এই ভিডিও আপাতত এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।